তার মানে 1 বছর যদি ওটা কনভার্ট করেন তাহলে হচ্ছে 0.5, 1 বছরের প্রবাবিলিটি হচ্ছে 0.5। 1 বছরের জন্য এআরও হচ্ছে 0.5। তাহলে এআরও, তাহলে কি হবে, এএলই কি হবে, এনুয়ালাইজ লস অফ এক্সপেক্টেন্সি কি হবে, এসএলই ইন্টু এআরও। এআরও মানে 0.5, রাইট? তাহলে 0.5 দিয়ে গুণ করলে কি হবে, আরো আহ, হচ্ছে যে 45,000। ঠিক আছে, 45,000। সো মানে তার মানে হচ্ছে যে এসএলই ইকুয়াল টু এএলই ইন্টু এসএলই ইন্টু এআরও। এআরও কত, 0.5, আর 90,000 ইন্টু 0.5, তাহলে কত হচ্ছে? ইজিলি ক্যালকুলেশন করতে পারছেন, ক্যালকুলেটর লাগবে না সাধারণত। সো 45,000। সো ওরকম কোশ্চেন দেবে না যে আপনার ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে আরো একটা সিনারিও আছে। লাইটার দেন এয়ার ইন্ডাস্ট্রিজ expect that it would lose 10 million if a tornado struck its aircraft operations facility. একটা এয়ারক্রাফট ফ্যাসিলিটি যে যদি টর্নেডো আঘাত হানে, তাহলে সে চিন্তা করতেছে, ম্যানেজমেন্ট চিন্তা করতেছে তার $10 মিলিয়ন লস হতে পারে একটা অ্যাটাকেই। ঠিক আছে, ইট এক্সপেক্ট দ্যাট এ টরেন্টো মাইট স্ট্রাইক ফ্যাসিলিটি ওয়ান্স ইন এভরি 100 বছরে একবার হতে পারে। 100 বছরে একবার হতে পারে, তাহলে 1 বছরের জন্য প্রবাবিলিটি কি হতে পারে? 100 মানে 1/100, রাইট? 0.001। এই আর হোয়াট কি। ইজ দ্য সিঙ্গেল লস অফ এক্সপেক্টেন্সি ফর দিস সিনারিও? মানে মানে খুব মজার জিনিস দেখেন। তার মানে এখানে অ্যাসেট ভ্যালু নাই, কিন্তু এখানে একবারে কি দিয়েছে, কত টাকা লস হতে পারে, 10 মিলিয়ন। আর তাহলে কোশ্চেনটা কি, অ্যান্সারটা কি দেখেন, হোয়াট ইজ দ্য সিঙ্গেল লস অফ এক্সপেক্টেন্সি রে? তাহলে সিঙ্গেল লস অফ এক্সপেক্টেন্সি কত বলেন, অ্যান্সার দেন আপনারা, পারা উচিত। এতক্ষণ বুঝে থাকলে অবশ্যই পারবেন। তার মানে কি, একবার যদি ইনসিডেন্টটা ঘটে, সিঙ্গেল লস অফ এক্সপেক্টেন্সি মানে কি, সি একবার হবে। যদি ইনসিডেন্টটা ঘটে, ঘটার পরে যত টাকা লস হবে সেটাই হচ্ছে সিঙ্গেল লস অফ এক্সপেক্টেন্সি। তাহলে এখানে সিঙ্গেল লস এসিডিটি কি হচ্ছে? কি 0.10 হবে না, অ্যান্সার? এখানে বলা হচ্ছে যে ওরা ধরেই নিয়েছে, ক্যালকুলেশন করেছে, যদি একবার যদি ইনসিডেন্টটা ঘটে, তাহলে $10 মিলিয়ন লস হবে। একটা ইনসিডেন্টে $10 মিলিয়ন হবে, তাহলে $10 মিলিয়নটাই তো আসলে সিঙ্গেল লস অফ এক্সপেক্টেন্সি। 10 মিলিয়ন, জি। বুঝতে পেরেছেন? তার মানে এখানে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে যে 10 মিলিয়ন। বোঝা গেছে, এসএলই হবে 10 মিলিয়ন, সিঙ্গেল লস অফ এক্সপেক্টেন্সি বলাই আছে 10 মিলিয়ন। ইন্ডাস্ট্রি এক্সপেক্ট দ্যাট ইট উড লস $10 মিলিয়ন। এইটুকুতে এনাফ, অ্যান্সার পেয়ে গেছি। তার মানে হচ্ছে যে তারা ধরে নিয়েছে, ক্যালকুলেশন করে নিয়েছে যে তার যদি একবার ইনসিডেন্টটা হয়, তাহলে $10 মিলিয়ন লস হবে, তাহলে 10 মিলিয়ন অ্যান্সার। আর দ্বিতীয়টাতে বলা আছে 2 নম্বর কোয়েশ্চেন, রেফারেন্স টু সিনারিও 1, হোয়াট ইজ দ্য অ্যানুয়ালাইজ লস অফ এক্সপেক্টেন্সি? তাহলে এটা কি বলা হচ্ছে যে এভরি 10 ইয়ার্সে একবার ঘটনা ঘটতে পারে। তার মানে এটা কি হবে? না, এভরি 100 ইয়ার্স একবার। সো এটা হ্যাঁ, আসলে আপনার 1 লাখ হবে, মানে সি হবে আর কি। সরি আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন। বললাম যে সি হবে এটার জন্য। হ্যাঁ, অ্যাবসলিউটলি সি হবে, মানে 10 মিলিয়ন ইন্টু 0.001 বা 1/100। ঠিক আছে, তার মানে $1 লাখ, 1C। ভেরি গুড। ঠিক আছে, আমরা বুঝতে পারছেন, আর আর এটা নিয়ে আর কথা বলার দরকার নাই, এটা হচ্ছে যে ক্যালকুলেশন। সো এটা নিয়ে আর বাসায় পড়ার কোনো দরকার আছে বলে মনে হয় না, আপনারা একবার রিভিউ করলে পেরে যাবেন, মানে এই চ্যাপ্টারটা শেষ হ্যাঁ, আজকে। ভাই একটু আগের স্লাইড একটু যাবেন। হুম। এখানে যদি ওয়ান্স এভরি 1 ইয়ার হইতো, হ্যাঁ, হ্যাঁ, ওয়ান্স এভরি মানে 100 ইয়ার্স এর জায়গায় যদি 10 ইয়ার্স হতো, তাহলে 1/10 হতো বিষয়টা, তাই না? রাইট, 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 1/10, অ্যাবসলিউটলি। তখন $10 লাখ হতো। ঠিক আছে, ঠিক আছে। অ্যাবসলিউটলি। আর যদি বলছে যে এভরি ইয়ারে হয়, হ্যাঁ, তাহলে মানে ওয়ান হইতো। ঠিক আছে, তাহলে ওই $10 মিলিয়ন মানে লস হতো। আচ্ছা, এই কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভের মধ্যে কিছু কম্পারিজন করছে দেখেন, কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি আর কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি রয়েছে। এখানে বলেছে এমপ্লয়ি ম্যাথ ফাংশন, এমপ্লয়িজ ম্যাথ ফাংশন, এখানে ম্যাথ ফাংশন লাগে কোথায় লাগে? কোয়ান্টিটেটিভে ম্যাথ ফাংশন আমরা দেখে আসলাম, ইয়ার ইয়ার এগুলো।
আর কোয়ালিটেটিভ ম্যাথ ফাংশন লাগে না, জাজমেন্টাল কল, সাবজেক্টিভ ব্যাপার। ইউজ কস্ট বেনিফিট অ্যানালাইসিস নিয়ে, ইয়েস। কস্ট বেনিফিট অ্যানালাইসিস কোয়ান্টিটেটিভ তো অবশ্যই করতে হবে, কোয়ান্টিটেটিভ সাধারণত অনেক সময় করা যায় না, এটা অ্যাজাম্পশন করে ধরে নিতে হয়। কস্ট বেনিফিট যে হাই লো মিডিয়াম, এই জন্য রিকোয়ার্ড এস্টিমেশন। হ্যাঁ, রিকোয়ার্ড এস্টিমেশন, এস্টিমেশন মানে জাজমেন্টাল কল নেওয়া লাগে কি নেওয়া লাগে না, ইয়েস, এস্টিমেট করা লাগে। কোয়ালিটির ভিতরে এস্টিমেশন দিয়ে করা হয়, আর ওটা সামটাইমস এস্টিমেট করতে হয় আর কি, যেমন রিপিটেশন লস। ঠিক আছে, সাপোর্ট অটোমেশন, এখানে অটোমেশনের কোনো জায়গা নেই কোয়ালিটেটিভের মধ্যে, কারণ এটাকে জাজমেন্টাল কল নিতে হয়। আর কোয়ান্টিটিভের মধ্যে ক্যালকুলেশন যদি ইউজ করি আমরা, অটোমেশন করা যেতে পারে, ইনভলভ হাই ভলিউম অফ ইনফরমেশন। কোয়ালিটেটিভে কিন্তু অনেক ইনফরমেশনের দরকার হয় না, জাজমেন্টাল কল নিলে হয়ে যাচ্ছে। কিন্তু কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে কিন্তু অনেক ইনফরমেশন আপনার লাগবে, যে হিস্ট্রিক্যাল ডাটা, তারপরে অ্যাসেট ভ্যালু, এক্সপোজার ফ্যাক্টর, অনেক কিছু লাগে। ইজ অবজেক্টিভ, নো, এটা সাবজেক্টিভ মোস্ট লাইকলি। এটা হচ্ছে যে অবজেক্টিভ মোস্ট লাইকলি, লেস লাইকলি, মানে মোস্ট লাইকলি হচ্ছে অবজেক্টিভ, আর হচ্ছে লেস লাইকলি। এটা মানে অবজেক্টিভ মানে সাবজেক্টিভ আর কি, মানে আহ, মানে এটা হচ্ছে যে আসলে গেস করে করা হয় আর কি, সাবজেক্টিভ। রিলাইজ সাবস্টেন্সিয়ালি অন ওপিনিয়ন, ইয়েস, ওপিনিয়নের উপরে ডিপেন্ড করে, এটা ওপিনিয়নের উপর ডিপেন্ড করে না, করে রিকোয়ার সিগনিফিকেন্ট টাইম অ্যান্ড এফোর্ট। সামটাইমস লাগে, কিন্তু মোস্টলি কোয়ান্টিটিভ ক্ষেত্রে সিগনিফিকেন্ট টাইম অ্যান্ড এফোর্ট লাগে, কারণ ওটা ক্যালকুলেশন করতে হয় আর কি। অফার্ড ইউজফুল অ্যান্ড মিনিংফুল রেজাল্ট, ইয়েস ইয়েস, দুজনে আসলে ইউজফুল রেজাল্ট আমরা তো এক্সপেক্ট করতে পারি, বাট আমার কাছে কোয়ান্টিটিভ বেশি লাগবে এ নিয়ে। সো কোয়ান্টিটিভের জন্য রিকমেন্ড অ্যাসেসর কি লাগবে, এটা এটা কিন্তু এক্সপেক্ট থাকে, কোশ্চেন থাকতে পারে। রিকমেন্ড ফর অ্যাসেসর who have extensive experience performing risk assessment। ঠিক আছে, মানে যারা এই রিস্ক অ্যাসেসমেন্ট গুলো করে থাকে, সেরকম এক্সপিরিয়েন্স পিপলকে এখানে এনগেজ করা উচিত কোয়ান্টিটিভের ক্ষেত্রে, কারণ এখানে ক্যালকুলেশন ট্যালকুলেশন অনেক কিছু ব্যাপার থাকে। আর কোয়ালিটিটিভের ক্ষেত্রে এটা যদি সাধারণত অ্যাসেস করা হয়, জাজমেন্টাল কল নেওয়া হয়, সাবজেক্টিভ বিষয় নিয়ে বেশি থাকে। যদি অ্যাসেসমেন্টের মানে এরকম এক্সপিরিয়েন্স না থাকে তাও চলবে, কিন্তু তার থাকতে হবে কি, সিস্টেম নলেজ, ইনফ্রাস্ট্রাকচার নলেজ, ডাটাবেস নলেজ, মানে মানে অর্গানাইজেশনের প্রসেস পলিসি, এগুলো জানা থাকলে তার জন্য একটু সুবিধা হয়। এটাই বলা হচ্ছে যে অ্যাসেসরের যদি এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স নাও থাকে এরকম কাজ করার ক্ষেত্রে, মানে রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, বাট তার যদি এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স থাকে কোথায়, সিস্টেম থেকে, প্রসেস পলিসি প্রসিডিওর, টেকনোলজি, এগুলো থাকে, তখন সে ভালো করতে পারবে কোয়ালিটিটিভের ক্ষেত্রে, মানে জাজমেন্টাল কল নিতে হবে সেক্ষেত্রে, রাইট? এটা আর কি। বাট এনিওয়ে আমার কাছে মনে হয় যে এই বই, এই চ্যাপ্টারটা আপনাদের আর খুব বেশি পড়তে হবে না। আচ্ছা, এখন ওই রিস্ক রেসপন্স আমরা দেখলাম, মানে রিস্ক তো আমরা দেখলাম, ক্যালকুলেশন করলাম, এখন আমরা অ্যাসেস করলাম, ইভ্যালুয়েশন করলাম। এতক্ষণ আমরা কি করছি, অ্যাসেস করছি, ইভ্যালুয়েশন করছি যে কি পরিমাণ লস হচ্ছে, তাই না? এই এই স্লাইড থেকে আমরা ইভ্যালুয়েশন করলাম যে কত লস হতে পারে, কিভাবে লস হতে পারে, কিভাবে ক্যালকুলেট করলাম। আর এখানে যে প্রসেসটা বলা আছে, সেফগার্ড নিয়ে কথা বলা আছে, এরপর অ্যাকচুয়ালি সেফগার্ডটা কি হতে পারে, এটা আমরা মানে আমরা কিভাবে মিটিগেট করব, ওই ইভ্যালুয়েশন থেকে আমরা এখন ডিসিশন নিব যে আমি কি ওয়াব ডিভাইস কিনবো নাকি কিনবো না, আমি কি রিস্ক একসেপ্ট করব না কি করব। এই সিনারিওর উপর ডিপেন্ড করে আমরা এখন রিস্ক রেসপন্স মিটিগেশন প্ল্যানটা কি হবে সেটা নেব। রিস্ক রেসপন্সটা আমি কিভাবে করবো, অ্যাড্রেস করবো কিভাবে। এই অ্যাড্রেসটা দেখা যাচ্ছে অনেক সময় মিটিগেশন করব, মানে মিটিগেশন মানে হচ্ছে যে সেফগার্ড বসানো, রিস্ক রিডিউস করার জন্য সেফগার্ড বসানো। সেফগার্ডটা কি হতে পারে, ডিভাইস হতে পারে, ফায়ারওয়াল, ওয়াফ, আইপিএস, আইডিএস, অথবা ট্রেনিং হতে পারে, ইউজারের ট্রেনিং, ইউজার অ্যাওয়ারনেস, অনেক কিছু হতে পারে, রাইট? প্রসেস পলিসির মধ্যে চেঞ্জ আসতে পারে, ফায়ারওয়ালের রুল চেঞ্জ হতে পারে, এনক্রিপশন মেকানিজম বসাতে হতে পারে। ঠিক আছে, ধরেন মানে এখানে একটা ওয়েব সার্ভার আছে যার কোনো এনক্রিপশন হচ্ছে না, এসএসএল টিএলএস নাই, তখন সাথে সাথে এসএসএল টিএলএস বসায় ফেললাম, খুব সহজে হয়ে গেল। ওয়াফ নাই, ওয়াফ বসায় ফেললাম। এখানে ইউজারের রিস্কটা দেখা গেছে যে ইউজারের অ্যাওয়ারনেস থেকে হয়েছে, সো ইউজারের অ্যাওয়ারনেসটা বাড়াই দিলাম। তারপরে পিপলের ট্রেনিং নাই, পার্টিকুলার জব ট্রেনিং নাই, সে তারা ট্রেনিং করা নিয়ে আসলাম, টেকনিক্যাল নো হাউ নাই আর কি সেক্ষেত্রে। এরকম করে আমরা রিস্কটা রিডিউস বা মিটিগেশন করতে পারি। মিটিগেশন তো করার সময় রিডিউস করতে পারি। আচ্ছা, কখন কখনো দেখা যাচ্ছে যে আমরা রিস্কটা ট্রান্সফার করে দিতে পারি, এত বেশি টাকা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা রিস্কটা ট্রান্সফার করে দিতে পারি। সে ফর এক্সাম্পল, আমরা আমাদের কি আছে, আমাদের আহ, মানে ধরেন আপনি একটা বিগ ডিভাইস ক্যারি করবেন। ঠিক আছে, আপনি ধরেন ডাটা সেন্টার মাইগ্রেট করতেছেন, সে ফর এক্সাম্পল ডাটা সেন্টার মাইগ্রেট করার সময় আপনি রিস্ক তো আছে এখানে, এই রিস্কটা রাস্তাঘাটে নষ্ট হয়ে যেতে পারে। তখন আপনি কি করলেন, থার্ড পার্টি একটা মানে ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনগেজ করলেন, ভাই আমি তোমাকে ইন্স্যুরেন্স করব, করে দিলাম,
এই ডাটা সেন্টারে মাইগ্রেশনের সময় আমার যে সিস্টেম গুলো ভারী ভারী জিনিসপত্র, সার্ভার, তারপরে যে স্টোরেজ বক্স, এগুলো মুভ করবে। এখানে যদি কোনো ফেলারিটি আসে, সিস্টেম যদি ম্যাল ফাংশন করে, তুমি কিন্তু রিস্ক নিবা। তো বলে ঠিক আছে, আমি রিস্ক নিতে চাই, ইন্স্যুরেন্স কোম্পানি তো রিস্ক নেবেই। ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক আছে, এটা করতে গেলে আমার 50 লাখ টাকা রিস্ক ভ্যালু মানে নিতে হবে। ঠিক আছে, প্রিমিয়াম দিতে হবে এত টাকা, দিয়ে দিল। এটাকে বলে রিস্ক ট্রান্সফার। ঠিক আছে, এটা কিন্তু সেফ, বাট এটা আমার কাছে মনে হয় না যে মানে গুড আইডিয়া নিয়ে এটা তো এখন করতে হচ্ছে। বা এখন সাইবার সিকিউরিটি অ্যাসুরেন্স আছে তো, জানেন তো। সাইবার সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু ইনসিডেন্ট হইলে আপনাকে কি দিবে, আপনার রিস্ক কাভারেজ করে দেবে ইন্স্যুরেন্স কোম্পানি করে, সাইবার রিস্ক ইন্স্যুরেন্স। নতুন একটা কনসেপ্ট, বাংলাদেশেও কিন্তু এরকম আছে, আপনি জানেন কি জানেন না, বিদেশে তো করে। যেমন ক্রাউড স্ট্রাইক নিয়ে নাম শুনেছেন কিনা? ক্রাউড স্ট্রাইক কিন্তু এরকম সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট হলে ওরা কিন্তু ইন্স্যুরেন্স দেবে। আপনি যে পরিমাণ লস হবে, সেই লসটা ওরা পোষায় দিবে। এটা হচ্ছে টাকা দিয়ে পোষায় দিবে আর কি। হ্যাঁ, এটা এটা সর্ট অফ ইন্স্যুরেন্স। আর ডেটারেন্ট মানে হচ্ছে যে সতর্ক বার্তা, সতর্ক করে দেওয়া। হ্যাঁ, যে আমি এটা মানে মানে কোন রিস্ক মিটিগেট করার জন্য তখন ক্যামেরা বসায় রাখলেন। হ্যাঁ, মানে ফিজিক্যাল ক্ষেত্রে আর কি, যে চোর ডাকাত যাতে না আসতে পারে, ক্যামেরা বসায় না, সিকিউরিটি গার্ড বসায় রাখলেন। এটাকে বলা হচ্ছে যে আপনার ডাটা সেন্টারের আপনার এই মুহূর্তে কোনো গার্ড নাই, সিকিউরিটি মেজার্স নেওয়া নাই, ফেন্সিং নাই, লাইটিং অত নাই। তখন আমরা কি করলাম, এটাকে মানে ক্যামেরা বসালেন। যে এখানে ক্যামেরা বসানো আছে, সিকিউরিটি গার্ড বসানো আছে, বা কুকুর আছে, সো এখানে গেলে সমস্যায় পড়তে হবে। রেগুলার ডিটারেন্ট। অ্যাভয়েডেন্স, অ্যাভয়েড মানে অল্টারনেট অপশন। সে ফর এক্সাম্পল, আপনি দেখছেন যে ধরেন আপনি ঢাকা থেকে চিটাং যাবেন, ফিজিক্যাল মানে বাই রুটে গেলে আপনার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে ফ্লাই করে গেলেন, ওখানে লেস রিস্কি। এটাকে বলা হয় avoidance, risk avoidance, alternate options or activities that have less associated risk than the default one. হ্যাঁ, common or expedient or cheap options। হ্যাঁ, এটা হতে পারে, যেমন ওই যে ফ্লাই ইনস্টেড অফ রোড, রোড আর কি, ঠিক আছে, ড্রাইভিং। আর acceptance মানে হচ্ছে যে it also means that management has agreed to accept the consequences if the risk realized। মানে রিস্ক ম্যাটারাইজড হলে যে কনসিকুয়েন্সটা আসবে, যে ক্ষতিটা হবে, সেটা আমি জেনে শুনে একসেপ্ট করে নিলাম। এটাকে বলা হয় রিস্ক একসেপ্টেন্স। এটা কি কারণে না হয় সাধারণত? সাধারণত না হয় সেপারেট বল, আপনার একটা ওই যে বললাম যে আপনার ওয়াফ ডিভাইস কিনতে হবে, ওয়াফ ডিভাইস কিনতে গেলে 1 কোটি টাকা লাগবে, কিন্তু আপনি দেখা গেলো যে আপনার এখান থেকে যে রিস্কটা আসে, সেই রিস্কটা মানে আপনি লস করবে 50 লাখ টাকা। সেক্ষেত্রে আপনি বলবেন যে ঠিক আছে, আমি রিস্কটা একসেপ্ট করে নিচ্ছি, আমার রিস্ক করে আমি 50 লাখ টাকা ড্যামারেজ দিতে রাজি আছি। ঠিক আছে, এটাকে বলা হয় রিস্ক একসেপ্টেন্স। After its result, after a risk benefit analysis shows a safeguard cost would outage the possible cost। মানে আপনার সেফগার্ডের দামই বেশি কম্পেয়ার টু দ্য রিস্ক কস্ট। ঠিক আছে, ওই যে সিঙ্গেল এসএলই বা এএলইর চাইতে, এএলইর চাইতে কস্টটা বেশি। ঠিক আছে, সেফগার্ডের কস্টটা বেশি, এটা আর কি। আচ্ছা, এরপর এখন দেখেন, এখানে সুন্দর কিছু কথা আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। হট রেসিডুয়াল রিস্ক। রেসিডুয়াল রিস্ক বলতে কি বোঝায়? দেখেন, আমরা তো কখনো বলতে পারবো না যে আমি আমি 100% রিস্ক মিটিগেট করে ফেলছি। আপনি রিস্ক মানে মিটিগেট করার পরও কিছু রিস্ক রয়ে যাবে। এই রয়ে যাওয়া রিস্ককে বলা হয় রেসিডুয়াল রিস্ক। রিস্ক আফটার ইমপ্লিমেন্টিং সেফগার্ড, লেফট লেফট ওভার রিস্ক, যেটা লেফট ওভার থেকে গেল, এটাকে বলা হয় রেসিডুয়াল রিস্ক। ঠিক আছে, ওয়ান সেফগার্ড কাউন্টার মেজার ইমপ্লিমেন্টেড, স্টিল রিস্ক দ্যাট রিমেইনস ইজ নোন অ্যাজ রেসিডুয়াল রিস্ক। কিছু রিস্ক যেটা রয়ে যায় সেটাকে বলে রেসিডুয়াল রিস্ক। টোটাল রিস্কটা কি? টোটাল রিস্ক ইজ দ্য অ্যামাউন্ট অফ রিস্ক অ্যান অর্গানাইজেশন উড ফেস ইফ নো সেফগার্ড। যদি মানে ফুল রিস্ক, যদি কোনো সিকিউরিটি মেজার্স না নেন, তাহলে তো বলে টোটাল রিস্ক। টোটাল রিস্কটা হচ্ছে যে থ্রেট এবং ভালনারেবিলিটি, অ্যাসেট ভ্যালু। অ্যাসেট ভ্যালু ইন্টু থ্রেট ইন্টু ভালনারেবিলিটি। আগে ছিল কি, থ্রেট এবং ভালনারেবিলিটি, তার সাথে যদি অ্যাসেট ভ্যালুটা যোগ করে দেন, তাহলে টোটাল রিস্কটা বেড়ে যায়, টোটাল ইম্প্যাক্টে বেড়ে যায়। ঠিক আছে, এখন কন্ট্রোল গ্যাপটা কি জিনিস? কন্ট্রোল গ্যাপটা হচ্ছে যে ওই যে রেসিডুয়াল রিস্কটা আসলে কন্ট্রোল গ্যাপ। টোটাল রিস্ক মানে control gap মানে residual risk, মানে the difference between the total risk and residual risk known as control gap। মানে the control gap is the amount of risk that is reduced by implementing safeguard। মানে যেটা আপনি সেফগার্ড দিয়ে কন্ট্রোল করতে পারছেন, মিনিমাইজ করতে পারছেন, সেটাকে বলা হয় কন্ট্রোল গ্যাপ। ঠিক আছে, কন্ট্রোল গ্যাপটা কি? যে গ্যাপটা আপনি কন্ট্রোল করছেন বাই টেকিং দা measures, by taking the counter measures, by taking the
control mechanism, by implementing control mechanism, তাহলে total risk minus control mechanism, control gap equal to residual risk, বা control gap equal to total risk minus residual risk, এই যেভাবে ইচ্ছে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? এটাই। এরপর আসি কস্ট বেনিফিট অ্যানালাইসিস, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা আলটিমেটলি আমাদের শেষ জিনিস। এরপর আমাদের ছোট্ট জিনিস আছে। আচ্ছা, আমরা কি ব্রেক দেবো এখন নাকি? বিশেষ করে আমরা আমরা একটু ব্রেক দিই না? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, আমরা খুব বেশি ব্রেক দেবো না, 10 মিনিটস পরে চলে আসি, হ্যাঁ? 10:27। জি ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ যেগুলো আমরা দেখলাম, এটাতে মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি, বা আপনারা জানতেন আগে থেকে? এখন পড়লে হয়ে যাবে না, আশা করি? জি হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একবার একটু পড়ে দেখেন, খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আমরা 10 মিনিট। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? মূলত আমরা রিস্ক নিয়ে, মানে মানে প্রথম কথা হচ্ছে যে আমরা পিপল সিকিউরিটি নিয়ে কথা বলছি কিছু, এরপরে রিস্ক একটা বড় যে জায়গা, এই রিস্কের উপরে আসলে কোশ্চেনও থাকতে পারে, প্লাস রিস্ক নিয়ে আমাদের আসলে আহ, ভালো আইডিয়া থাকা দরকার আমাদের। ঠিক আছে, কিভাবে রিস্ক ম্যানেজমেন্টটা করা হয়, রিস্ক অ্যাসেসমেন্ট, মানে রিস্ক আইডেন্টিফিকেশন, মানে অ্যাসেসমেন্টের মধ্যে পড়ছে রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ক অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন, কাউন্টার মেজার সেট করা, রিস্ক রেসপন্সের মধ্যে পড়ে যেগুলো। হ্যাঁ, এবং রিস্ক রেসপন্সের মধ্যে আমি 4টে ধাপ দেখলাম। যে আমি কাউন্টার মেজার্স দিব কি হবে, ঠিক আছে, যেটা এই যে এখানে বলা আছে মিটিগেশন, নাকি মানে কারোর হারে ট্রান্সফার করে দেবো, মানে ইন্স্যুরেন্স করব, নাকি ডিটারেন্ট রিস্ক বসাবো, অ্যাভয়েড করবো, একসেপ্ট করছো, বা রিস্ক রিজেকশন। রিস্ক রিজেকশন মানে বলা হয়, রিস্ক রিজেকশন মানে হচ্ছে যে একদমই ইগনোর করে দেওয়া, এটা খুব খারাপ জিনিস, এটা করা উচিত না। রিস্ক জেনে তারপরে, জেনে বুঝে আপনি রিস্ক রিজেক্ট করেন বা কিছু করেন, কিন্তু না জেনে কিছু করা উচিত না, এটা আর কি। আচ্ছা, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এটা নিয়ে আমরা এখন বলবো, রাইট? কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা কি? আহ, আমরা ক্যালকুলেশনটা দেখলাম। কস্ট বেনিফিট অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট, যে এর উপর বেসিস করে আমাদের আসলে কি আমরা কাউন্টার মেজার্স কি নিব বা নিব না, রেসপন্স কি দিব, সেটার উপরে ডিপেন্ড করবে, যে আমি মিটিগেশন করব, নাকি ট্রান্সফার করে দেবো অন্য ধারে, নাকি আমি ইগনোর করে যাব, নাকি ডেটারেন্ট কন্ট্রোল বসালে হয়ে যাবে, নাকি আমাদের ওই যে 5টা কন্ট্রোলের মধ্যে আর কি, নাকি আমি রিস্ক একসেপ্ট করে নিব। হ্যাঁ, যদি বেশি হয় তাহলে একসেপ্ট করবো। An estimation of the yearly cost of the safeguard to be presented in the organization is needed. মানে আপনি ইয়ারলি বেসিসে ক্যালকুলেশন গুলো করা হয়, করার পরে আপনি রিপোর্টটা অ্যানালাইসিস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে আপনি এর ম্যানেজমেন্টকে সাবমিট করবেন। এখন কস্ট বেনিফিট অ্যানালাইসিস মানে আপনার সেফগার্ড করতে কত টাকা লাগবে, মানে কন্ট্রোল বসাতে, আর আপনার রিস্কটা যদি ম্যাটারাইজড হয় তাহলে কত টাকা ক্ষতি হবে, এই দুটোর মধ্যে কম্পারিজন কস্ট বেনিফিট অ্যানালাইসিস, যে কস্ট কত যাচ্ছে আর বেনিফিট কি আসতেছে, এই দুটোর মধ্যে অ্যানালাইসিস করে ইউ উইল টেক ডিসিশনস রিগার্ডিং দ্য রিস্ক রেসপন্স বা রিস্ক ট্রিটমেন্ট, ঠিক আছে? ওই 5টার মধ্যে আপনি কোনটা চয়েস করতে হবে, এটা ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে হবে, ম্যানেজমেন্ট উইল টেক ডিসিশন ফাইনালি। আচ্ছা, এখন এইটা ইভ্যালুয়েট করার জন্য কস্ট বেনিফিট আছে কি কি ফ্যাক্টর আপনাকে কনসিডার করতে হবে? ওই যেটা বললাম, পারচেস কস্ট অফ দি ডিভাইসেস, আর হচ্ছে এক্সিস্টিং অ্যাসেটের, হ্যাঁ, কস্ট অফ পারচেস, ডিপ্লয়মেন্ট অ্যান্ড লাইসেন্সিং, কস্ট অফ ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কাস্টমাইজেশন, এসিএস মানে অ্যানুয়াল কস্ট অফ সেফগার্ড, এসিএস মানে অ্যানুয়াল কস্ট অফ সেফগার্ড, ঠিক আছে, ওটাকে এসিএস বলা হচ্ছে। কস্ট অফ পারপে, তারপর ডেভেলপমেন্ট লাইসেন্স কস্ট, কস্ট অফ ইমপ্লিমেন্টেশন কাস্টমাইজেশন, কস্ট অফ অ্যানুয়াল অপারেশন মেনটেন্যান্স অ্যাডমিনিস্ট্রেশন সো অন, কস্ট অফ অ্যানুয়াল রিপেয়ার্স অ্যান্ড আপগ্রেড, productivity improvement or loss, change in environment, cost of testing and evaluation. To determine the safeguard is finally viable, can be the following formula. এই ফর্মুলা দেখেন, ভ্যালু অফ দি সেফগার্ড টু দি কোম্পানি, মানে ধরেন আপনার একটা অ্যাসেটের বা সার্ভিসের 1 কোটি টাকা লস হতে পারে, রিস্ক আপনি অ্যানালাইসিস করে দেখলেন, ঠিক আছে? এরপরে আপনি আহ, আপনি দেখলেন যে এটা ইমপ্লিমেন্ট করতে গেলে, আপনার 70 লক্ষ টাকা আপনার একটা মেজারমেন্ট, মানে সেফগার্ড কস্ট লাগতেছে, মানে ওয়াব বসাচ্ছেন ধরুন 80 লক্ষ টাকা 1 কোটি টাকার ক্ষেত্রে, ঠিক আছে?
এবং এই রিস্ক কতখানি মেডিক্যালাইজ হলো, এই রিস্ক মিটিগেট হলে কতখানি সেটা আবার দেখতে হবে। ধরেন আপনার 1 কোটি টাকার রিস্ক ছিল আগে, আপনি 70 লক্ষ টাকার কস্ট, মানে মানে কস্ট বা 50 লক্ষ টাকা, ধরেন 50 লক্ষ টাকার আপনার সেফ গার্ড বসালেন, ঠিক আছে? তাহলে আপনার এবার দেখতে হবে রিস্ক মিটিগেট হলো কি হবে। এটা হচ্ছে কস্ট গেল 50 লক্ষ টাকা, আর এমনিতে আপনার লস হইতো 1 কোটি টাকা। এখন আপনি মিটিগেশন করার পরে মানে কন্ট্রোল বসানোর পরে আপনি দেখলেন এখন আবার লস ক্যালকুলেশন করেন যে এএলই কত হয়, এনালাইজ লস কত হয়। আগে ছিল 1 কোটি টাকা, সেটা দেখা গেল এখন এটা আসলে আপনার নেমে আসলো কত, 20 লাখ টাকায় চলে আসলো এনালাইজ কস্ট, ঠিক আছে? তার মানে হচ্ছে যে এএলই আপনার তখন কত হলো, 20 লক্ষ টাকা আসলো। তাহলে 1 কোটি মাইনাস 20 মানে 80 লক্ষ টাকা আপনার সেভ হলো। কিন্তু 80 লক্ষ টাকা সেভের মধ্যে আবার 50 লক্ষ টাকা আপনার কস্ট গেল কিসে, সেফ গার্ডে। তাহলে আপনার অ্যাকচুয়াল কস্ট কত লাভ হলো, সেফ গার্ড টু দি কোম্পানি উড বি 30 লাখ, তাই না? 80 মাইনাস 50, যেটা আপনার ইমপ্লিমেন্টেশন কস্ট ছিল অফ সেফ গার্ড অফ ডিভাইসের। বুঝতে পেরেছেন? তার মানে এখানে এটা হচ্ছে যে বিফোর দা হচ্ছে যে সেফ গার্ড ইমপ্লিমেন্টেড, এএলই প্রি সেফ গার্ড, এএলই বিফোর দ্য সেফ গার্ড, এটা ছিল 1 কোটি টাকা। এএলই আফটার সেফ গার্ড, এটা হচ্ছে যে 20 লক্ষ টাকা, তাই না? তাহলে হচ্ছে যে 1 কোটি মানে 20, 80 লক্ষ। এরপরে মানে আবার কস্ট হয়েছে 50 লক্ষ। তাহলে 80 মাইনাস 50, তার মানে আপনার 30 লক্ষ টাকা আপনার লাভ হলো। মানে একদম ক্যালকুলেশন এরকম আর কি, ঠিক আছে? সো এনালাইজড মানে ভ্যালু টু দি কোম্পানি আফটার সেফ গার্ডিং দিস ইস্যু, 30 লক্ষ টাকা। বোঝা গেছে ব্যাপারটা? এটা কিন্তু আসতে মানে এরকম থাকতে পারে আর কি। বিভিন্ন কোশ্চেন পাইছি আমি বহুত, মানে প্র্যাকটিক্যালি আমি পাইনি, বাট এমনি কোশ্চেন বহুত আছে এরকম। মানে ক্লিয়ার এটা তো? হ্যালো, একটু আপনি জি 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 বলেন না, বুঝলে? শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জানো ভাই, শুনতে পাচ্ছি। এটা বোঝা গেছে, বোঝা গেছে জি জি, এই বোঝা জিনিসটা? গেছে। ওকে, গ্রেট। ঠিক আছে, তাহলে হচ্ছে যে অ্যাসেট ভ্যালু হচ্ছে যে আমার ডলারে, আর এটা হচ্ছে পার্সেন্টেজে মানে ইয়ে করা হয়, মানে রিফ্লেকশন মানে রিপ্রেজেন্ট করা হয়। এসএলই হচ্ছে যে এবি ইন্টু মানে অ্যাসেট ভ্যালু ইন্টু রিস্ক ফ্যাক্টর। এআর হচ্ছে যে ফ্রিকোয়েন্সি পার ইয়ার, কতবার কতবার হচ্ছে রেট আর কি। এলই হচ্ছে যে এটা, আর ডলার পার ইয়ার হচ্ছে যে এসিএস মানে হচ্ছে কত ডলার পার ইয়ারে খরচ হচ্ছে, পার ইয়ারে ক্যালকুলেশন করা হয়। আর পার ইয়ারে কস্ট টু দা সেভ টু দ্য কোম্পানি এএলই 1। এএলই 1 মানে হচ্ছে যে এনুয়ালাইজ লস অফ এক্সপেন্সি বিফোর দ্য সেফ গার্ড ইমপ্লিমেন্টেড আর আফটার দ্য সেফ গার্ড ইমপ্লিমেন্টেড মাইনাস এনুয়ালাইজড কস্ট অফ সেফ গার্ড। এটা মনে হয় কষ্ট টু কোম্পানি, যেটা একটু আগে বললাম এই, ঠিক আছে? এখন আমরা আসি কাউন্টার মেথড সিলেকশন আর ইমপ্লিমেন্টেশন। এই আসলে এই চ্যাপ্টারের মধ্যে এটা একটু মানে একটু পড়া দরকার আর কি। এটা খুব বেশি আমি মানে বলবো না, এটা একবার মানে আপনার পড়ে নিন আর কি। মানে কি কি ফ্যাক্টর মানে আপনাদেরকে কনসিডারেশন রাখা উচিত, সেটা আর কি। কাউন্টার মেথড সিলেকশন করতে গেলে মানে ওয়াফ বসাবেন, না ট্রেনিং করতে হবে, নাকি ফায়ারওয়াল বসাতে হবে, নাকি ফায়ারওয়াল টিউন আপ করতে হবে, নাকি এনক্রিপশন মেকানিজম ইমপ্লিমেন্ট করতে হবে, বা এনক্রিপশন মেকানিজমের মানে অ্যালগরিদম চেঞ্জ করতে হবে, এই জিনিসটা কিভাবে আপনি সিলেকশন করবেন তার কিছু প্রসেস এখানে দেওয়া আছে। সিলেক্টিং কাউন্টার সেফগার্ড or control risk management relies heavily on the cost benefit analysis result, right? সো আমাদেরকে এটার উপর ডিপেন্ড করবে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। উই শুড কনসিডার দ্য সেভারাল আদার ফ্যাক্টর when assessing the value of the value or pertinences of the security control. আচ্ছা, সরি, কস্ট অফ দি কাউন্টার মেজার শুড বি লেস দেন দি ভ্যালু অফ দি অ্যাসেট। মানে কস্ট যদি আপনার ওই অ্যাসেটের চাইতে বা ওই অ্যাসেট ভ্যালুর চাইতে মানে এভির চাইতে বেশি হয় কাউন্টার মেজার্সের, তাহলে তো আসলে ব্যাপারটা ভালো হবে না। সো এমন একটা কাউন্টার মেজার বসাতে হবে যাতে অ্যাসেট ভ্যালুর চাইতে কম হয়, আদারওয়াইজ তো মানে বসাতে চাইবে না। কস্ট অফ কাউন্টার শুড বি লেস দেন দি বেনিফিট অফ দি কাউন্টার মেজার্স। তাহলে কস্ট অফ দি কাউন্টার মেজার্স শুড বি লেস দেন দি বেনিফিট অফ দি কাউন্টার মেজার্স। কাউন্টার মেজার বসায় দিয়ে যে পরিমাণ বেনিফিট দিচ্ছে, মানে আমাকে কতবার বেনিফিট দিচ্ছে, ওই 80 লক্ষ টাকা বেনিফিট দিচ্ছে। ওই যে আপনি বললাম না যে এএলই মাইনাস এএল 1 এর কত, 80 লক্ষ টাকা। আগে 1 কোটি টাকা খরচ হতো, এখন
লস হতো, এখন 80 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা খরচ হচ্ছে, লস হচ্ছে। তার মানে আপনাকে ইমপ্লিমেন্ট করার জন্য বেনিফিট দিচ্ছে কত, 80 লক্ষ টাকা বেনিফিট দিচ্ছে প্রাইমারিলি। কিন্তু আবার 50 লক্ষ টাকা দিয়ে আপনি বসায় ফেললেন সেফগার্ড, যার ফলে আপনার অ্যাকচুয়াল বেনিফিট হলো 30 লক্ষ টাকা, বা ইনিশিয়াল বেনিফিট হচ্ছে 80 লক্ষ টাকা। আচ্ছা, দি কাউন্টার মেজার শুড প্রোভাইড এ সলিউশন টু রিয়েল অ্যান্ড আইডেন্টিফাইড প্রবলেম। মানে কাউন্টার মেজার শুড, মানে এমন কাউন্টার মেজার মানে বসানো উচিত, খালি বসানোর জন্য বসানো না, অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা ফিক্স করতে পারে। বেনিফিট অফ দ্য কাউন্টার মেজার শুড বি টেস্টেবল অ্যান্ড ভেরিফাই করতে হবে। কাউন্টার মেজার শুড প্রোভাইড কনসিস্টেন্ট ইউনিফর্ম প্রোটেকশন অ্যাক্রস দি অল ইউজার, এবং এটা সবার জন্য হতে পারে, প্রোটোকল সো অন। দি কাউন্টার শুড হ্যাভ ফিউ অর নো ডিপেন্ডেন্সিজ টু রিডিউস দ্য ক্যাসকেড ফেলার। আচ্ছা, হ্যাভ ফিউ আর নো ডিপেন্ডেন্স মানে, মানে ক্যাসকেড ফেইলরের ক্ষেত্রে আমাদের এটা ডিপেন্ডেন্সি না থাকাটাই এক্সপেক্টেড, বা ফিউ ডিপেন্ডেন্সি থাকতে পারে আর কি। The countermeasure should require minimum human intervention after initial development and configuration. মানে সাধারণত কাউন্টার মেজার্স অটোমেটেড হওয়া উচিত এটা বলছে, অথবা মিনিমাল ইনভেনশন থাকা উচিত আফটার ইনিশিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড কনফিগারেশন। মানে কাউন্টার মেজার্স যাতে ইফেক্টিভলি ইউটিলাইজড হয় উইদাউট পিপল ইন্টারভেনশন, এটাই হওয়া উচিত, রাইট? কাউন্টার মেজার শুড হ্যাভ ওভাররাইডস accessible to privileged operator only. Should have overrides accessible to privileged operator only. মানে মানে প্রিভিলেজের কথা বলছে। দি কাউন্টার মেজার শুড প্রোভাইড ফেল সেফ অ্যান্ড ফেল সিকিউর অপশন। মানে এগুলো প্রায়োরিটি। ফেল সেফ অ্যান্ড ফেল সিকিউর নিয়ে কেউ বুঝি আমরা? হোয়াট ডু মিন বাই ফেল সেফ অ্যান্ড ফেল সিকিউর? না। না। আচ্ছা, এর ছোট্ট করে আমি বলি, ফেল সেফ মানে যদি এটা নষ্ট হয়ে যায়, তাহলে সেফ মানে যে কাউন্টার মেজার্সটা বসালাম এটা কোনো কারণে যদি ফেল করে বা ম্যাল ফাংশনিং করে, তারপরে এমন মেকানিজম থাকা উচিত সে আমার সার্ভিসের বা সিস্টেমের কোনো ক্ষতি করবে না, আর সিকিউরলি ফেল করবে, সিকিউরলি সেফলি ফেল করবে, এটাই বলা হয় ফেল সিকিউর। ঠিক আছে, যাতে নষ্ট আমরা এটা নিয়ে অনেক আলোচনা আছে, এটা পরে একশো পড়বে এবং খুব ইম্পর্টেন্ট, খালি এটুকু জানেন এখানে, পরে আমরা আলোচনা করবো। আচ্ছা, কন্ট্রোল কাউন্টার মেজার একটু আগে যেটা বলছিলাম, হ্যাঁ, একটা প্রসেস কোশ্চেন, টেকনোলজি। কাউন্টার মেজারের জন্য কি আমরা কিভাবে এটা মেজার করবো, মানে সরি, কোন এক্সাম্পল দিতে পারবেন, মানে যে কোন কোন টাইপের টুল দিয়ে আমরা আসলে কাউন্টার মেজারটা করি? একটু জোরে বলবেন। আর বলতে চাচ্ছি যে কাউন্টার মেজারটা এটা তো মানে অটোমেশন আর কি, অর্থাৎ কোনো সিস্টেম তো এটা কাউন্টার মেজারটা করবে, মানে এটা কোনো এক্সাম্পল কি আছে যে এটা ও, দিয়ে ওই বললাম যে ওয়াফ, সে ফর এক্সাম্পল আপনি ওয়াফের কথা বললাম, আমি তো একটু দিলাম ওয়াফ। আমি যদি কাউন্টার মেজার যদি বলি যে আমার এখানে ওয়েব ওয়েব সার্ভিস আছে কিছু, রাইট? এটা ডিজিটাল ব্যাংকিং এর যদি বলি, ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে বলি, ইন্টারনেট ব্যাংকিং এই মুহূর্তে আপনার কোনো ইয়ে নাই, মানে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল নাই, ওয়াফ সার্ভিস নাই। তার মানে কি এটা রিস্কি, মেলার রিস্কি। ঠিক আছে, তা আপনি ধরে নিলেন এই মেলার অ্যাটাকটা কেমন হতে পারে, আপনি অন্যদের ক্ষেত্রে কিরকম হয় আপনি যেহেতু নাই, আপনি বুঝতে পারবেন না অ্যাটাক কিরকম হচ্ছে। তো এই অ্যাটাক দেখার পরে বা আপনি সার্ভিস হ্যাম্পার হচ্ছে, আপনি কয়েকবার অ্যাটাক খাইছেন, খাওয়ার পরে আপনার সিস্টেম বন্ধ হয়ে গেছে, মেলার অ্যাটাক করছে, এই হিস্ট্রিক্যাল ডাটা থেকে আপনি কি করলেন, যে সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে, আপনার অ্যাটাক হচ্ছে, আপনি ধরেন বছরে 2বার হয়েছে এরকম। তাহলে এই বন্ধ হয়ে যাওয়ার জন্য আপনার কি পরিমাণ সার্ভিস ইন্টারাপশন হয়েছে, কি পরিমাণ ডিজিটাল ব্যাংকিং সার্ভিস বন্ধ হয়ে গেছে, কি পরিমাণ রেভিনিউ লস হয়েছে, কি পরিমাণ রেপুটেশন লস হয়েছে, এই অ্যানালাইসিস করলেন, করার পরে দেখা গেল যে আমার এই ডিজিটাল ব্যাংকিং সার্ভিস বা ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা আমার কি হয়েছে, 2বার বন্ধ হওয়ার যাওয়ার জন্য আমার এত লাখ টাকা ক্ষতি হয়েছে। এছাড়া ইনট্যাঞ্জিবল জিনিস কি হয়েছে, রেপুটেশনাল লস হয়েছে। ঠিক আছে, কাস্টমার মানে বিরূপ প্রতিক্রিয়া ধারণ করছে। সো এই দুটো কম্বিনেশনে আপনি একটা রিস্ক অ্যানালাইসিস করে দেখলেন যে আমার এখানে বছরে এই এই যে রেভিনিউ আসে, সেই রেভিনিউ থেকে আমার 2বার ইনসিডেন্ট হওয়ার জন্য আমার এত লাখ টাকা খরচ হয়েছে, মানে লস হয়েছে। সে পারে 50,000